মাত্র ৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারী শাসনের পতন। ২ বছর আগে ঠিক এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আসে হাসিনা সরকারের পতনের ঘোষণা। সেই ঘোষণা ৩৬ ঘন্টার মধ্যেই ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। ছাত্রনেতারা বলছেন, মানুষের মনে থাকা আকাঙ্ক্ষার কথাই সেদিন ঘোষণা করেন তারা। দর্শক, এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্র শক্তির সভাপতি তাহমিদ আল মুদাসির চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে এবং সময় দিয়েছেন আমাদেরকে। আমরা যদি একটু প্রথমেই আসি নাজমুল হাসান আপনার কাছে, সেটি হচ্ছে ২ বছর আগের আজকের দিনের যে আন্দোলনের সর্বশেষ সিদ্ধান্ত আপনারা তখন সাধারণ মানুষের কাছে উপস্থাপন করেছিলেন, যে স্বৈরাচারের পতন, এবং সেই সময় সাধারণ মানুষের যেই আগ্রহ এবং সাধারণ মানুষের ভিতরে যে অনুভূতি কাজ করেছিল, খানিকটা যদি একটু আপনার কাছ থেকে আমরা শুনে নিই সেদিনকার কথা। ধন্যবাদ আপনাকে। ৭১ টিভিতে যারা আমাদেরকে দেখছেন শুনছেন তাদেরকে শুভেচ্ছা। বিশেষ করে আমরা কৃতজ্ঞ চিত্রে স্মরণ করতে চাই জুলাই আগস্ট ছাত্রনায়ক গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে আমরা কৃতজ্ঞতা চিত্রে স্মরণ করছি। আজকে এই দিনে ৩রা আগস্ট ২০২৪ সালে আমার যদি এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে আমি সায়েন্স ল্যাব এরিয়াতে আন্দোলন করতাম। সেই সময়টাতে সায়েন্স ল্যাব থেকে আমরা ঢাকা কলেজ, ইডেন কলেজ, সিটি কলেজ, আব্দুর রউফ কলেজ সহ প্রায় ৬-৭টি কলেজের শিক্ষার্থীদের নিয়ে, প্রায় ২ থেকে ৩ হাজার শিক্ষার্থীদের নিয়ে আমরা সেই শহীদ মিনারে আসি। শহীদ মিনারে আসার পর এখানে লাখো লাখো মানুষের যে জনতা, আপনি ইতিমধ্যেই বলেছেন, সেই জনতার মধ্যে দিয়ে আমাদের অনেকে আজকে আমরা বলি যে এক দফার ঘোষককে, অনেকেই ১৯শে জুলাই ঘোষণা দিয়েছেন, অনেকে আগেই ঘোষণা দিয়েছেন, কিন্তু জনগণই কিন্তু এক দফার আলটিমেট ঘোষক। জনগণই চেয়েছিল যে এই যে দৈত্য দানব শেখ হাসিনা, যারা বন্দুকের নলের সামনে আবু সাইদকে হত্যা করেছে, ওয়াসিমকে হত্যা করেছে, ৪ বছরের শিশু আব্দুল আহাদ যে তার বাসায়, রায়বাগের বাসায় বসে খেলা করছিলেন, শেখ হাসিনার সেই পুলিশের হেলিকপ্টার থেকে গুলি করে তাকে হত্যা করা, বা আমরা রিয়া গোবের কথা শুনেছি তাকেও বাসায় হত্যা করা, ভাই সাভারে আমরা দেখেছি যে পুলিশ নির্মম ভাবে ইয়ামিনকে হত্যা করার পর তার লাশ কিভাবে এপিসি থেকে ফেলে দিয়েছে। ইভেন আশুলিয়াতে ৬ জনকে হত্যা করার পর তাদের লাশ পুড়ে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা, আপামর সকল শ্রেণী পেশার মানুষ চেয়েছিল শেখ হাসিনার পতন। সেই শেখ হাসিনার পতনের জনগণের যে আকাঙ্ক্ষা, যেই মুক্তির সনদ, সেই মুক্তির সনদটাই আমাদের তৎকালীন সমন্বয়ক বর্তমান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন। তার মধ্য দিয়ে আমরা কাঙ্ক্ষিত আমাদের মুক্তির সনদ, মুক্তির যে লক্ষ্য, সেই ৫ আগস্ট আমরা দেখতে পেয়েছি। এবং আজকে ৩রা আগস্টে আমরা জনগণের যেই অভিভূত সাড়া দেখেছি, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, সেই মানুষের স্বতঃস্ফূর্ত জনস্রোতের কারণেই কিন্তু এক দফা ঘোষণা করতে মানে অনেক আমাদের অনুপ্রাণিত করেছে, এবং যার রেজাল্ট কিন্তু আমরা ৫ আগস্ট দেখতে পেয়েছি। জি, আমরা একটু আসতে চাই তাহমিদ আল মুদাসির চৌধুরী আপনার কাছে। সেটি হচ্ছে, তখন মানুষের ভিতর যেই আকাঙ্ক্ষা ছিল যে পরিবর্তন, স্বৈরাচার চলে যাওয়ার পর দেশের যে পরিবর্তন হওয়ার কথা, আমরা কি আসলে সেই পরিবর্তনের দিকে আছি? আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে এটা খুবই হতাশার কথা, এবং জুলাইয়ের যখন ২য় বছর আজকে পূর্ণ হলো, তখন আমাদেরকে বসে এগুলো নিয়ে আলোচনা করে ধরেন ইন্টারিমের সময় আমরা মোটামুটি আমাদের যে এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনটা আসলে ফুলফিল হয় নাই। কিংবা হচ্ছে বিপ্লবের পরপরই যখন আমরা দেখলাম যে সবগুলো পুরাতন বন্দোবস্তের রাজনৈতিক দল তারা আসলে গণভবন মানে ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিয়ে আসলো, এবং তারা হচ্ছে কিভাবে ক্ষমতার পালাবদলটা হবে, কিভাবে নির্বাচনটা হবে ২ মাসের মধ্যে বা ১ মাসের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে, এটা নিয়ে যখন তারা আলোচনা শুরু করছে, তখনই আসলে আমাদের জুলাইয়ের সবচাইতে বড় যে আকাঙ্ক্ষার জায়গাটা ছিল, সেই জায়গাটা আসলে শেষ হয়ে গেছে। এবং এর পরবর্তীতে আমরা দেখলাম যে ইন্টারিম গভর্নমেন্ট আসছে, ছাত্র জনতার সরকার। সেই ছাত্র জনতার সরকার সংস্কার, বিচার এবং যে ফ্যাসিবাদী প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো সংস্কারের ব্যাপারে একটা লম্বা সময় কাজ করেছে এবং অনেকগুলো প্রস্তাবনা দিয়েছে, যেগুলো আসলে নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়ন হওয়ার কথা ছিল। এবং আমরা সর্বশেষ জুলাই সনদ এবং গণভোট, যখন আমরা এই দুটাকে আসলে সামঞ্জস্য করে নিয়ে আসি, এই দুটা জায়গায় জুলাই সনদ এবং গণভোট, এবং আমরা এরপরে দেখতে পেলাম যে বিএনপি তারা হচ্ছে জুলাই সনদ এবং গণভোট, যেটি তারা পাবলিকলি জনাব তারেক রহমান নিজে মানুষের সামনে ওয়াদা করার পরে মানে তারা হচ্ছে সেখান থেকে সরে এসেছে। এবং এবং সালাউদ্দিন আহমেদ তিনি হচ্ছে সরাসরি সংসদ ভবনে, সংসদে তার আলোচনা বলেছেন
যে ওই সময় যদি আমরা গণভোটের কথা না বলতাম, তাহলে হচ্ছে মানুষ আমাদেরকে ভোট দিত কিংবা হচ্ছে নির্বাচন করত। তো এই ধরনের একটা বক্তব্য যখন তিনি সংসদ ভবনে দেন, তখন এখানে আসলে জনগণের সাথে, বাংলাদেশের মানুষের সাথে, যে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট পাওয়া সরকারি গাদ্দারি করেছে, বেইমানি করেছে, তাতে আর কোনো সংশয় থাকে না। এবং একই সাথে সাথে এটা শুধুমাত্র ক্ষমতাসীন বিএনপি না, বরং বিএনপির সাথে যারা জোট করে নির্বাচিত হয়েছে, যারা নির্বাচিত হয়নি, যারা এই সরকারের অংশ হয়েছে, যারা অংশ হয়নি, তারা প্রত্যেকে এটার জন্য দায়ী। এবং বাংলাদেশের ইতিহাসে কাঠগড়ায় তাদেরকে সারা জীবন দাঁড়াতে হবে। যে এই 5ই আগস্টের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ব্যর্থ করার জন্য প্রথমত হচ্ছে 5ই আগস্টের পর ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দেওয়ার জন্য জাতির মানে কিভাবে ক্ষমতার তার মানে আপনি বাটোয়ারা কি হবে। আসলে বলতে চান যে এই রাজনীতির পরিবর্তন আসলে আপনারা লড়াই করেছেন, মানুষ প্রাণ দিল যে পরিবর্তনের জন্য, সেই পরিবর্তনটা আসলে হয়নি এখন পর্যন্ত? এটা তো অবশ্যই, আমরা আসলে যতটুকু পরিবর্তন চেয়েছি ততটুকু পরিবর্তন হয়নি, এবং কিছুটা হয়েছে। মানে একই ধারায় এটা আসলে আমাদের চলছে বলা যায়, রাজনীতির ধারা যদি আমরা বলি, একই ধারায় সেই সেই আমাদের ক্ষমতার আবার আসলে ব্যবহার যদি হয় অথবা অন্য কারো কাছে কম্প্রোমাইজের যে জায়গাটি, সেটি আসলে সামনে চলে আসে। এই বাস্তবতা থেকে নাজমুল হাসান, তাহলে সামনের দিনগুলোতে এই যে ছাত্র পাশাপাশি সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষার যে জায়গাটি একটা আন্দোলনের সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার যেই শক্তিটা তৈরি হয়, যদি এই শক্তিতে সাধারণ সকল মানুষ আসলে যুক্ত হয়েছিল, যদি এটি সামনের দিনগুলোতে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে, তাহলে সামনে যে পরিবর্তনের জন্য আপনাদের লড়াইটা ছিল, সেটি যদি সামনে সাধারণ মানুষের ভিতরে যদি সে স্বপ্নটা বাস্তবায়ন না হয়, আগামী দিনগুলোতে এখান থেকে আসলে সাধারণ মানুষ তো এক ধরনের বিমুখ অবস্থানে চলে যাবে, কি মনে করেন? দেখুন, এর আগে একটা কথা বলতে চাই যে আজকে যে কাঙ্ক্ষিত পরিবর্তন হওয়ার দরকার ছিল, সেই কাঙ্ক্ষিত পরিবর্তন কেন হয় না? আজকে বিভিন্ন রাজনৈতিক দলের কথা বলা হচ্ছে, তাদের দায় আছে অনেক জায়গাতে, কিন্তু এই কাঙ্ক্ষিত পরিবর্তনের বাধার অন্যতম বাধা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমার কাছে প্রাণ একটা সংগঠন, পবিত্র একটা ব্যানার ছিল, যে এই ব্যানারের মধ্য দিয়ে এদেশের সকল শ্রেণী পেশার মানুষকে আন্দোলনে সম্পৃক্ত করেছে, সকল রাজনৈতিক শক্তিকে আন্দোলনে সম্পৃক্ত করা হয়েছে। আমরা অভ্যুত্থান পরবর্তী সময় কি দেখলাম? যে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম, সেই বৈষম্যে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় নেতৃত্ব একটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুদের একটা গ্রুপের সিন্ডিকেটের মধ্য দিয়ে কিন্তু আন্দোলনকে কুক্ষিগত করা হয়েছে। আমরা দেখেছি এই যে আমাদের জাতীয়ভাবে রাজনৈতিকভাবে যে আমাদের ঐক্য ছিল, সেই ঐক্য ফাটল ধরেছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। প্রফেসর ইউনূস যখন আমেরিকাতে গিয়ে মাহফুজ আলমকে মাস্টারমাইন্ড বলেন, তখনই কিন্তু আমাদের আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যে একটা ঐক্যের ফাটল ধরলো, যার দরুনই কিন্তু প্রত্যেকটা জায়গাতেই পরবর্তীতে সবাই তার রাজনৈতিক লাভ লস হিসাবে ক্ষতি করছে। কিন্তু এর জন্য প্রথমে দায় নিতে হবে প্রফেসর ইউনূসকে, এরপর দায় নিতে হবে আমাদের ছাত্র উপদেষ্টাদেরকে, এবং বর্তমান যারা এনসিপি করে, এর আগে যারা জাতীয় নাগরিক পার্টিতে ছিল, তারাই কিন্তু দেখা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সকল 1.5 বছর 18 মাস সব জায়গাতে তাদের স্পেস ছিল। তো রাজনীতিতে এই যে কাঙ্ক্ষিত পরিবর্তন না হয়, আমরা তো একটা সিস্টেমের পরিবর্তন চাইছিলাম, আমরা তো চেয়ারের পরিবর্তন চাই নাই। আমরা তো মানে যে বিএনপি খারাপ, জামাত খারাপ, গণদিগা খারাপ, আমরা কয়েকজন ভালো, এই চিন্তাটা আমরা করি না। আমরা তো সবাইকে নিয়ে কাজ করতে দিয়েছিলাম। এই যে ফ্রাকশন, পলিটিক্যাল দলগুলোর মধ্যে ফ্রাকশন হওয়ার কারণে কিন্তু সকল দল তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের মধ্যে ছিল, যার কারণে গণঅভ্যুত্থানের যে চেতনা, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে স্পিড ছিল, সেই স্পিড থেকে সবাই লক্ষ্য শুদ্ধ হয়ে গেছে। যারা উপদেষ্টা হয়ে তাদের নেতা যারা এনসিপি করতো, তাদেরকে বিভিন্ন জায়গায় প্রদান করা, বিভিন্ন জায়গায় ছাত্র প্রতিনিধি হিসাবে করা। কি ভাই, ছাত্র অধিকার কি ছাত্র প্রতিনিধি ছিল এখানে? ছাত্রদল এখানে ছিল? কোন সংগঠন কিন্তু ছিল না এখানে। সুতরাং এর মধ্য দিয়ে কিন্তু জনগণ যে আশা দেখেছিল যে এদেশের ছাত্র জনতার মধ্যে ঐক্যতা ছিল, ঐক্যবদ্ধ শক্তি ছিল, ইস্পাত দৃঢ় ঐক্যবদ্ধ ছিল, যার মধ্য দিয়ে ফেসিস্ট শেখ হাসিনা উৎখাত হয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম 2000-এর অধিক শহীদ হলেন, যারা আর কখনই তার আলো বাতাস দেখবে না এই পৃথিবীতে। প্রায় 557 জন চোখ হারিয়েছেন। এত ত্যাগের মধ্য দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ পাওয়ার দরকার ছিল, সেই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকার দায়ী। দ্বিতীয়ত আমাদের রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে, যার কারণে আমরা চেয়ার পরিবর্তন করতে পেরেছি, সিস্টেমের কোনো পরিবর্তন করতে পারি নাই, রাষ্ট্র সংস্কার করতে পারি নাই। আজকে আমরা 2 বছর পরে এসে বর্তমানের সরকারকে দায়ী করছি। অবশ্যই দায়ী করার জায়গা আছে। বর্তমান সরকার তারা নিজেদেরকে জুলাই অভ্যুত্থানের সরকার বলে, তাদের প্রায় 400-এর অধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। আমরা প্রত্যাশা করি বর্তমান সরকার জুলাইয়ের যে ম্যান্ডেট ছিল, সেই ম্যান্ডেট বাস্তবায়ন করবে। কিন্তু দুঃখজনকভাবে সত্যি কথা যে
আজকে জুলাইয়ের 2 বছর পূর্তি হলো, কিন্তু আমরা জুলাই গণ অভ্যুত্থান যেন জুলাই মাসে পিক হয়ে গেছে। আমরা ঢাকার কোথাও কিন্তু সেই আন্দোলনের সময়কার যে গ্রাফিতি, যে অঙ্কন ছিল, যে চিত্র ছিল, সেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি না। জুলাইকে ওইভাবে রিপ্রেজেন্ট আমরা দেখতে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে সরকারকে দায় নিতে হবে, কিন্তু প্রধান দায় নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। পরবর্তীতে আমাদের যে ছাত্র উপদেষ্টা ছিল, যারা এনসিপিতে ছিল, যারা এই ভাগবটোয়ারা রাজনীতিতে সম্পৃক্ত হয়ে আমাদের বৃহত্তর যে একটা পরিবর্তনের স্বপ্ন আমরা দেখেছি, যেই স্বপ্নের লক্ষ্যে অজস্র মানুষ, একটা রিপোর্ট এসেছে প্রায় 75% মানুষ শহীদ হয়েছে, যারা শ্রমজীবী, যারা কর্মজীবী, যারা নিম্ন শ্রেণীর মানুষ আমরা বলে, যারা সাধারণ মানুষ, কিন্তু আমরা কিন্তু তাদের ত্যাগ, তাদের রক্ত আজকে বলতে বসেছি নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। এইটার কারণেই বর্তমান সময়ে কিন্তু আমাদের যেই ছাত্রদের প্রতি যে একটা ভালোবাসা, সম্মান, স্নেহ, সেই জায়গাটা অনেকটাই কমে আসছে, সেটা কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। তো আমাদের আবারও সেই জুলাই অভ্যুত্থানকে ধারণ করে এখনো এবং সময় আছে, এবং আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় যেতে চাই। তাহমিদুল মুদ্দাসির, আপনার কাছে আসে যে এর ফলে যেটি অনেকেই বারবার বলেন যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার যে রাজনৈতিক সংগঠন, তাদের আবার একটি সুযোগ চলে আসছে, তারা নানাভাবে নিজেদেরকে জানান দেওয়ার চেষ্টা করছে এবং সেখানে অনেক শিথিলতা দেখা দিচ্ছে। আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, এখানে আমি আসলে শুরুতে নাজমুল ভাইয়ের কথাতে আসি। আর নাজমুল ভাই যখন কথা বলতেছিলেন, যে তখন আসলে তার কথাতে এটা স্পষ্ট যে আসলে তারা মানে ক্ষমতার অংশ হতে চাইছে, তারা পরিবর্তন হতে চায়, এবং তার কথাতে এটা স্পষ্ট যে হচ্ছে তারা আসলে কোনো পরিবর্তন চায় না। তারা তারা এই ক্ষমতার পার্টে থাকেন। না না, আপনি আমার কথা শেষ করেন, আপনার কথার সময় ইন্টারফেয়ার করি। তো দেখেন, যখন উনি আসলে এখানে প্রথমত দায় দেওয়ার চেষ্টা করলেন যে পুরোপুরি ইন্টারিম গভর্নমেন্ট এবং স্টেট, তো যেখানে আসলে তার দায়টা দেওয়া দরকার ছিল যে কারা, যখন আমরা ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে সরাতে চাইছি তারা সেখানে বাধা দিল। যখন আমরা এই যেই সংবিধান ফ্যাসিজমকে তৈরি করে, যেই সংবিধান আমাদের সমস্যার মূল ভিত্তি, যেই সংবিধান আপনার উপরে এইরকম প্রাতিষ্ঠানিকভাবে দলীয়করণের স্বীকৃতি দেয়, সেই সংবিধানকে যখন আমরা বাতিলের কথা বলছি, তখন কারা বাধা দিছে, তখন কারা সেটা বিরোধিতা করছে। এই পরিবর্তনগুলো, প্রত্যেকটা পরিবর্তনের জন্য সেই সময়টাতে আমরা যারা ছিলাম, আমরা কথা বলছি, আমরা আন্দোলন করছি, কিন্তু সেই পরিবর্তনগুলো হয় নাই। এবং সেই পরিবর্তনগুলো না হওয়ার কারণ ছিল রাজনৈতিক বাধা, এবং সেই রাজনৈতিক বাধাটা তারা দিয়েছে, এখন যারা ক্ষমতাসীন তারা। এর পরবর্তীতে আপনি লক্ষ্য করেন যে 5ই আগস্টের পরই যখন রাষ্ট্র একটা বড় ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা সরকার হওয়ার কথা ছিল, জাতীয় সরকার, সেই জাতীয় সরকারের কারা বাধা দিছে? আপনি হচ্ছে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ইন্টারভিউটা প্রথম আলোতে হয়েছে, সেটি যদি আপনি লক্ষ্য করেন, আপনি সেখানে দেখবেন যে তারা গিয়েছিলেনই এই ইন্টেনশন থেকে যে তারা কোনো জাতীয় সরকার গঠন করবে না, বরং খুব দ্রুত কিভাবে একটা ইলেকশন দেওয়া যায় সেটার জন্য তারা যাচ্ছে। কিন্তু আপনি হচ্ছে এখানে নাজমুল ভাইয়ের পুরো বক্তব্যতে কোথাও হচ্ছে বিএনপি কে দায় দেওয়া যায়, উনি হচ্ছে জাস্ট বর্তমান সরকারের জায়গা থেকে আসছেন, কিন্তু শুরু থেকেই যে বিএনপি চায় নাই কোনো ধরনের পরিবর্তন হোক, তারা জাতীয় সরকার, তিনি যেটা বললেন যে আমরা সবাইকে নিয়ে হাঁটবো, সেই সবাইকে নিয়ে হাঁটার জন্য প্রথম বাধা যে বিএনপির তরফ থেকে আসছে সেটা তিনি স্বীকার করবেন না। দ্বিতীয়ত, যখন আমরা এই সিস্টেম গুলোকে পরিবর্তনের কথা বলছি, তখনও যে বিএনপি বাধা দিছে এই জিনিসটা তিনি স্বীকার করবেন না। তৃতীয়ত, এখন তারা জোট সহ যে গণভোটের বিরুদ্ধে, জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, সেই জিনিসটাও তিনি স্বীকার করবেন না। এবং চতুর্থ যে জায়গাটা আপনি যে প্রশ্নটা করেছেন যে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা, দেখেন আওয়ামী লীগ তখনই ফিরে আসবে যখন বর্তমান এই সরকার ফেল করবে, এবং এই বর্তমান সরকার ফেল করতেছে। আপনি দেখেন যে বিদ্যুৎ খাতে কিভাবে ভুতুড়ে বিলের মাধ্যমে প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি করা হচ্ছে, দেশের মানুষের কিভাবে পকেট কাটা হচ্ছে। আপনি দেখেন প্রত্যেকটা ঘর বাড়িতে কোথাও আজকে গ্যাস নাই, আপনার চুলা আছে কিন্তু কোথাও হচ্ছে আজকে গ্যাস নাই। এবং এই যে গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, সারা দেশে আইন শৃঙ্খলার এত জঘন্য অবস্থা, যেখানে চুরি চিন্তাই এগুলা খুবই স্বাভাবিক এবং নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে উঠেছে, সেইখানে এই সরকার ফেল যখন করবে তখন মানুষ নিজেদেরকে ডাউট করা শুরু করবে। এবং বিএনপি সরকারকে এখন পর্যন্ত যে যৌক্তিক সমালোচনার মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এই সরকারকে সাহায্য করার জন্য, কিন্তু এই সরকার দুর্নীতি করতে করতে আবার দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানাবে। নাজমুল হাসান, আপনার কাছে যদি মুদাসির যেই অভিযোগগুলো তুলেছেন সেই বিষয়ে আসলে আপনার যদি কোনো বক্তব্য থেকে থাকে। দেখুন, উনি যেটা বললেন যে বিএনপি কে দায় দিচ্ছি না, অবশ্যই বিএনপি যতটুকু দায় আছে, আমরা
ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কয়েকবার প্রোগ্রাম করেছে যে জুলাইয়ের যে ম্যান্ডেট, যে গণভোটের যে রায় এসেছে 70% উপরে মানুষ ভোট দিয়েছে, সেই রায় কিন্তু বিদ্যাঙ্গুলো দেওয়ার সুযোগ নাই সরকারকে। আমরা বারবার সেটা স্মরণ করে দিচ্ছি। ইন্টারেস্টিং যে বিষয় আমি ছাত্র অধিকার পরিষদকে রিপ্রেজেন্ট করি, ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বারবার কথা বলছি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম, আমরা ওই সময় লড়াই সংগ্রাম করেছি আমরা পরিবর্তনের জন্য। আজকে আপনি 2 বছর পর যে কথা বলছেন ভাই, আমাদের যে বন্ধু সহযোদ্ধা তারাই তো উপদেষ্টাতে গেলেন। আজকে রাষ্ট্রপতি চুপ্পু খারাপ, আমরা অবশ্যই তখনও খারাপ বলেছি, এখনো খারাপ বলছি, কিন্তু তিনি এতই খারাপ তার কাছে কিন্তু আপনারা শপথ দিয়েছেন, আপনারা পরিবর্তন চান। কিন্তু আপনি যখন ক্ষমতায় ভাই শুনেন, আমি ক্ষমতায় ছিলাম, আমি ক্ষমতায় যখন ছিলাম তখন চুপ্পু ভালো আরামদায়ক। চুপ্পু তার একটা বক্তব্য বলেছেন, নাইদ ইসলাম দিয়ে তাকে সাধুবাদ জানিয়েছেন, তার একটা ইন্টারভিউতে দেখেছি। কথা হচ্ছে আপনারা যখন ক্ষমতায় ছিলেন, আপনি না, উপদেষ্টা আসিফ মাহমুদ আইল ইসলাম আমাদেরই বন্ধু, তারাও সমন্বয়ক ছিলেন, আমরাও ছিলাম। বিষয়টা হচ্ছে আমরা যদি কাঙ্ক্ষিত পরিবর্তন চাইতাম, আমাদের উপদেষ্টা বন্ধুরা যদি কাঙ্ক্ষিত পরিবর্তন চাইতো, তাহলে কোনো সত্যি কোনো বাধা দিয়ে করতে পারতাম না। আমরা যদি বিপ্লবী সরকার গঠন করতে পারতাম, আমরা যদি নিজেদেরকে সরকার পান না করতাম, আমরা যদি প্রেসার গ্রুপ হিসাবে যে কথা বলছি বাইরে থাকতে পারতাম, তাহলে গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের বাইরে যারা আছে প্রত্যেকটা স্টেক হোল্ডার আমাদের সম্মান করতো। আমরা দেখেছি বিএনপির যুগ্ম মহাসচিব তিনি আমাদের বলেছিলেন যে আমি এই দেশের ছাত্র জনতার উপর কৃতজ্ঞ। তিনি অনেক কৃতজ্ঞতার চিত্রে জেল থেকে বের হওয়ার পরে বলেছেন, অনেক নেতৃবৃন্দ তাদের ওই সময়কার বক্তব্য দেখেছেন যে দেশের ছাত্র জনতাকে তারা কিভাবে রেসপেক্ট করেছে। আমরা যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করি, কথার মধ্যে সাংঘর্ষিক, আমি যখন থাকবো তখন আরেকজন করলে হারাম হয়ে যাবে, এই ইন্টেনশন থেকে বের হতে হবে। আমরা এই দায় দেওয়ার মধ্য দিয়ে কিন্তু 18 মাস চলে গেছে, দায় দেওয়ার মধ্যেই কিন্তু আজকে আওয়ামী লীগের প্রপাগান্ডার ভিত্তি দিন দিন মজবুত হচ্ছে। সেটা আমি একইভাবে বলেছি যে বর্তমানে একটি নির্বাচিত সরকার 2 বছরের মাথায় কিন্তু আমরা জুলাই গণঅভ্যুত্থানের যেইভাবে আমরা উদযাপন করা দরকার ছিল সেই উদযাপনকে আমরা দেখতে পাচ্ছি না। এই কথাগুলো নাজমুল হাসান যে অভিযোগগুলো করছেন যে আপনারা আসলে সে তখন তেমন ভাবে অবস্থানে ছিলেন না, আপনারা ক্ষমতার ব্যবহার করেছেন। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। ধরেন তারা প্রথমে বলতেছে তারা রাজুতে বক্তব্য দিচ্ছে, তারা মিটিং করছে, অথচ বিএনপি তাদের জোট সঙ্গী। এবং এখানে তারা যদি সত্যিকার অর্থে জুলাই সনদ এবং গণভোটের বাস্তবায়ন চায়, তারা এখানে বিএনপির সাথে এই ধরনের নম করে সরকার দলের অংশীজন হয়ে তারা রাজু ভাস্কর্যে আন্দোলন করছে। এই জিনিসটা না, আমরা তো অবশ্যই করি, আমরা তো আমাদের এটা দাবি। এখন আমাদের মূল অ্যাক্টিভিজমের জায়গা হচ্ছে জুলাই সনদ এবং হচ্ছে আর সংস্কার ইস্যুটা। তো এটা আমরা সারা জীবন করে যাবো, যতদিন পর্যন্ত এটা বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত আমরা করে যাবো। এর পরবর্তীতে তিনি আজকে চুপ্পুর কথা বললেন যে ওই সময়টাতে আমরা তো আসলে চুপ্পুকে ফ্যাসিজমের একটা অংশ হিসেবেই ধরি, এবং এটা নিয়েই আমরা শেষ পর্যন্ত কথা বলেছি। এবং আমরা বলেছি যে চুপ্পু আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি, সে ফ্যাসিস্টদের সাথে হাত মেলাবে। এবং যখন হচ্ছে ইন্টারিমের সময় শুরুতেই আমরা যখন বাধা দিয়েছি, তখন আমাদেরকে সাংবিধানিক জটিলতা, বিএনপি হচ্ছে কোনোভাবে এটা মেনে নিবে না। এবং সেইখানে এই আন্দোলনে আমরা যখন চুপ্পু বিরোধী আন্দোলন করি, সেই আন্দোলনে গণ অধিকার পরিষদের তৎকালীন নেতৃবৃন্দরা সেখানে ছিল। তো এটা আশা করি নাজমুল ভাই এটা অস্বীকার করবে না। কিন্তু সেই আন্দোলনটা কেন সফল হয় নাই, সেই আন্দোলনে কারা বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেগুলো হচ্ছে নাজমুল ভাই খুব ভালো করে জানেন, কিন্তু নাজমুল ভাই এখন বলবেন না। তো এর পরবর্তীতে আমরা দেখেছি যে এই চুপ্পুকে যখন ইন্টারিম সরকার শেষ হলো, এর ভেতরে বেশ কয়েকবার আন্দোলন হলো, আমরা বারবার চুপ্পুর বিরুদ্ধে কথা বলে গেছি। সর্বশেষ যখন নির্বাচিত সরকার আসলো, যখন চুপ্পুকে সরানোর সুযোগ ছিল, তারা চুপ্পুকে সরায় নাই। এবং এনসিপি তারা হচ্ছে তাদের শুরুতেই বয়কট করেছিল যে তারা শপথ নেবে না, পরবর্তীতে শপথ নেয়। এবং যখন তাকে দিয়ে স্বাগত বক্তব্য দেওয়ানো হয়, সেখানেও এনসিপি বাধা দিয়েছিল। এবং আমাদের যে আশঙ্কা ছিল যে চুপ্পু হাসিনার সাথে হাত মিলিয়ে বাংলাদেশের ক্ষতি করবে, এবং যখনই চুপ্পুর সুযোগ পেয়েছে, চুপ্পু যখনই নজরদারির বাহিরে গিয়েছে, সে কিন্তু লন্ডন থেকে সরাসরি শেখ হাসিনার সাথে কন্ট্যাক্ট করেছে। এবং শেখ হাসিনার সাথে কন্ট্যাক্ট করে সে কিভাবে ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে আসলে বাংলাদেশে তারা কি কি করবে সেগুলোর পরিকল্পনা করেছিল। তখন কিন্তু বিএনপি বাধ্য হয়ে, এবং আমরা দীর্ঘদিন থেকে যে আশঙ্কার কথা বলেছি যে চুপ্পু ফ্যাসিস্টের এই স্বৈরাচারের একটা অংশ, তখন কিন্তু বিএনপি বাধ্য হয়েছে এই চুপ্পুকে সরানোর জন্য এবং চুপ্পুকে সরিয়েছে। আমরা শুরু থেকেই যে কথাগুলো বলে এসেছি, সেগুলো যে প্রত্যেকটাই জাতির জন্য হিতকর ছিল,
এই জিনিসটা জাতির জন্য শুভ ছিল, এই জিনিসটা ধীরে ধীরে হলো মানুষ বুঝতে শুরু করেছে এবং মানুষ এটা বুঝবে। আপনারা নিশ্চয়ই যেটা বলছেন যে ছাত্রদের আলোচনা আসলে ব্যাপারে আমাদের মানুষ- শেষ করতে হচ্ছে, সময় আসলে নেই। আপনাদের দুজনকে ধন্যবাদ। আবারও নিশ্চয়ই কথা হবে। রাজনীতির অনেক কথাই আসলে বাকি রয়ে গেল, তবে ফিরবো নিশ্চয়ই আমরা আবারও আপনাদের কাছে অন্য হয়তো আরেকটি বিষয় নিয়ে। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। থাকবেন একাত্তরের সাথে।